কি এটা হচ্ছে না? এর আগের দিনের ভিডিও মনে হয় এভাবেই নষ্ট করছে। আচ্ছা, তাহলে চিন্তা করো আমাদের এই বিল্ডিংয়ের যে এনার্জি কনজামশানটা, যে পরিমাণ এনার্জি কনজিউম করে এই বিল্ডিংটা, এই বিল্ডিংয়ের এনার্জি যদি এই বিল্ডিং থেকেই তৈরি করা যেত, যদি সম্ভব হতো, তাহলে তো আমার এই গ্রিড লাইন টেনে এই বিল্ডিংয়ের কাছে আনার প্রয়োজন হতো না। কারণ এই বিল্ডিংয়ের যে রুফটপ আছে, এই রুফটপটা বেশ বড় হওয়ার কথা। সেখানে মোটামুটি যদি আমার ধরো 25 বা 3000 স্কোয়ার মিটার বা হয় বা ফিট হয়, সেই এরিয়াতে যদি পুরোপুরি একটা 100% এফিশিয়েন্ট কোনো ডিভাইস বসাইতে পারতাম, যে সান রে থেকে যা আসে তার টোটালি এনার্জিটা হারভেস্ট করবে, যদি এরকম সিস্টেম দাঁড় করাইতে পারতাম। যদি এরকম সিস্টেম আমাদের এখনও নেই, আমাদের সোলার প্যানেলগুলো বা ফটোভোল্টিক সিস্টেম যেগুলো আছে 30% বা 25% এইরকম এফিশিয়েন্ট হয়। সো তাহলে কিন্তু আমাদের মোটামুটি এই গ্রিডের উপর চাপটা কমে যেত, যদি আরও হাইলি এফিশিয়েন্ট ডিভাইস তৈরি করা সম্ভব হতো। আচ্ছা, এখন আসি এই ফটোভোল্টিক এনার্জির সুবিধাটা কি বা কেন আমরা ইউজ করব। এটা হচ্ছে সোলার এনার্জি ইউজ করার জন্য বেস্ট একটা ওয়ে। মানে সূর্য থেকে যে এনার্জিটা আসবে তা এই ফটোভোল্টিক সিস্টেম, এটা কিন্তু একটা সিস্টেম যেটা হচ্ছে আমার ফটোনের যে এনার্জিটা থাকে সেই এনার্জিটাকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করে। অর্থাৎ সানস যে এনার্জিটা দিচ্ছে সেই এনার্জিটাকে আমি ইলেকট্রিক্যাল কনভার্ট করব, সেই সিস্টেমটার নাম হচ্ছে ফটোভোল্টিক সিস্টেম। সো ফটোভোল্টিক সিস্টেম ইজ দ্য বেস্ট ওয়ে টু ইউজ সোলার এনার্জি। এটা হচ্ছে সোলার এনার্জি ইউজ করার জন্য সবথেকে বেস্ট ওয়ে। এর অন্য ওয়েও আছে, যেটা হচ্ছে একদম অ্যাক্টিভ। মনে করো পানিকে গরম করবো ডিরেক্টলি, আমি সূর্যের আলোকে রিফ্লেক্ট করে পানিকে গরম করব, মানে সোলার থার্মাল পাওয়ার প্ল্যান্ট বানাইতে পারি, অথবা আমি অন্য কোনোভাবে এটাকে ইউজ করতে পারি, সেটা হচ্ছে অ্যাক্টিভ ডিরেক্টলি। কিন্তু সেটা এতটা এফিশিয়েন্ট না যেটা এই ফটোভোল্টিক সিস্টেম করতে পারবে। আচ্ছা, এটার কোনো ইমিশন নেই, কোনো কার্বন ইমিশন নেই, কার্বন ফুটপ্রিন্ট নেই, এবং মানে খুবই সাইলেন্ট একটা সিস্টেম। তুমি বসায় রাখবা, কোনো শব্দ ছাড়াই এটা কাজ করতে থাকবে। ওকে, সো এইরকম কিছু সুবিধা আছে, তোমরা একটু পড়ে নিও। এটা হাজারটা সুবিধার কথা বলতে পারি এখানে এই ফটোভোল্টিক সিস্টেম নিয়ে। এখানে কয়েকটা সুবিধার কথা একটু উল্লেখ করা আছে, একটু দেখে নিও। এখন আসি এই ফটোভোল্টিক সিস্টেমটা অ্যাকচুয়ালি এর মেইন কম্পোনেন্টটা কি আছে, এই ফটোভোল্টিক সিস্টেমের ভিতরে কি কি আছে। এই ফটোভোল্টিক সিস্টেমের মেইন কম্পোনেন্ট হচ্ছে এর একটা সেল থাকবে, হ্যাঁ, সোলার সেল যেটার নাম আমরা বলি, একটা মেইন কম্পোনেন্ট, একদম বেসিক। এই বেসিক কম্পোনেন্ট দিয়ে হচ্ছে পুরো ফটোভোল্টিক সিস্টেমটা দাঁড় করানো। ওকে, সো আমার একটা মেইন কম্পোনেন্ট থাকবে সেল, যেটা আমি এখানে বলছি যে এইটা হচ্ছে আমার মডিউল। এই মডিউলের ভিতরে যে একটা পার্ট দেখতে পাচ্ছ এটাকে বলি হচ্ছে আমি সেল, সোলার সেল যেটার নাম দিয়েছি। সো মেইন কম্পোনেন্ট হচ্ছে একটা সেল। তারপরে অনেকগুলো সেলের একটা স্ট্রিং তৈরি করি, অনেকগুলো সেল আমি সিরিজ এবং প্যারালাল কানেকশন করে একটা মডিউল বানাই, এবং অনেকগুলো মডিউল মিলিয়ে আমি একটা অ্যারে কানেকশন করতে পারি। যেমন আমি 10টা মডিউল একসাথে যুক্ত করতে পারি। তোমরা দেখতে পারো যে কোথাও তার একটা সোলার প্যানেল লাগানো থাকে না, সো দেখলে 10-12টা সোলার প্যানেল লাগানো থাকে। সো সেখানে আমি বলবো সেটাকে অ্যারে। সো এর প্রধান উপকরণ হচ্ছে সোলার সেল। সোলার সেল থেকে আমি মডিউল বানাই এবং অনেকগুলো মডিউল মিলিয়ে আমি অ্যারে বানাই। এখন আমরা দেখব আমাদের মেইন কাজ হচ্ছে এই সোলার সেলটা হাউ ইট ইজ ওয়ার্কস, এটা কীভাবে কাজ করে। কিভাবে কাজ করে এটা যদি আমরা বুঝতে পারি, তাহলে পুরো সোলার ফটোভোল্টিক সিস্টেমটা কিভাবে কাজ করে সেটা আমরা বুঝতে পারবো। ওকে, এই সোলার সেলটা 3 ধরনের, আমরা নর্মালি 3 ধরনের হয়ে থাকে। একটা বলে ক্রিস্টালাইন সোলার সেল, আরেকটা বলে পলিক্রিস্টালাইন সোলার সেল, আরেকটাকে বলে অ্যামোরফাস সোলার সেল। সো এর কিছু কিছু বেসিক পার্থক্য আছে, সেটা আমরা একটু পরে আসবো। ওকে, so what is solar cell? Solar cell is one kind of arrangement that can convert photon energy to electrical energy. এটাই আমরা বলতেছে। সো হোয়াট ইজ সোলার সেল? সোলার সেল কি? সোলার সেল হচ্ছে একটা ডিভাইস, সলিড স্টেট ডিভাইস, যেটা আমরা ফটোভোল্টিক এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করতে পারি। এটাই হচ্ছে মানে সোলার সেলের বেসিক কাজ। মানে যে ডিভাইসটা দিয়ে আমি সোলার এনার্জিকে ফটোভোল্টিক এনার্জিতে কনভার্ট করতে পারি, সেটা হচ্ছে আমার সোলার সেল। ওকে, এটা যে দেখতে পাচ্ছ 4 কোণা, দেখতে 4 কোণা যেরকম মাঝে একটু কাটা, এই পার্টটা বা এখানে এই পার্ট, যেটা এটা কারসার দেখা যায় না, তাই না? কারসার দেখ, আচ্ছা কারসার তো দেখা যায়, ছবি দেখা যায়। সো এই যে পার্টটা যদি দেখো এইরকম করে কেনি কাটা থাকে, হ্যাঁ, সাইডে যদি কাটা থাকে, একটু স্কোয়ার টাইপের শেপ দেওয়া থাকে, সেটাকে বলি মনোক্রিস্টালাইন সোলার সেল। মনোক্রিস্টালাইন। ক্রিস্টাল কি?
ক্রিস্টাল হচ্ছে আমার অ্যাটমিক এক ধরনের স্ট্রাকচার, একদম মানে স্ট্রাকচারটা খুব সাজানো গোছানো থাকে। মনে করো গাছ লাগানো আছে তোমার, এটা চেয়ার সাজানো, এখানে খুবই সোজা উদাহরণ, একটা চেয়ার সাজানো আছে। সো আমি যদি বলি এই 4টা চেয়ার এখানে এইভাবে সাজানো আছে, তো এই নিয়মে যদি পুরো ঘর সাজাই, এই একই নিয়মে যদি পুরো ঘর সাজাই, তো অ্যাটমিক স্ট্রাকচারটাও ঠিক এইরকমই থাকে, যে একটা ব্লক থাকে, ওই ব্লকটা বারবার রিপিট করে সাজানো থাকে। দেখো মাঝ দিয়ে ফাঁকা আছে, কিন্তু ওই একই ব্লক বারবার দেওয়ার ফলে। সো ক্রিস্টালাইন সোলার সেলে এই অ্যারেঞ্জমেন্টটা খুব সুবিন্যস্ত থাকে, একদম পারফেক্ট ওয়েতে সাজানো থাকে। কোনো ধরনের এখানে মাঝে কোনো চেয়ার দেখতে পাচ্ছ না, কোনো ডিফেক্ট থাকে না, কোনো ধরনের ডিফেক্ট থাকে না। সো ক্রিস্টালাইন সোলার সেলের কোনো মলিকুলার ডিফেক্টস থাকে না, ইলেকট্রনগুলো খুব সহজেই আমি কালেক্ট করতে পারি। ইলেকট্রন যদি এখান থেকে দৌড় দেয়, ওই মাথা পর্যন্ত চোখ বুঝে দৌড় দিলেও সে কালেক্ট হয়ে যাবে, তাই না? কারণ এই পুরোটা তো ফাঁকা। অথবা গাছের শাড়ির ভিতরে তুমি জানোই রাইট, শাড়িটা ফাঁকা, চোখ বুঝে দৌড় দিলেও পাশে যেতে পারবে না। তার মানে আমি যদি এখান থেকে একটি ইলেকট্রনকে ছেড়ে দেই, ওই মাথায় খুব সহজেই কালেক্ট হওয়ার পসিবিলিটি আছে। সো এই জন্য ক্রিস্টালাইন যে সোলার সেলগুলো আছে, যাদের মলিকুলার অ্যারেঞ্জমেন্টটা খুবই সুবিন্যস্ত, তাদের ইফিসিয়েন্সিটা একটু বেশি হয়, এবং মোনোক্রিস্টালাইন সোলার সেলের দামটা একটু বেশি হয় নর্মালি। যদি এমনি পলিক্রিস্টালাইন তুমি 35 টাকা পার ওয়াটে কিনতে পারো, ওটা কিনতে গেলে 50 টাকা 60 টাকা ওয়াটে কিনতে হবে, তার নিচে পাওয়া যায় না, কারণ এটা তৈরি করতে একটু খরচা বেশি হয়। আবার যদি 4 কোণা এরকম দেখতে পারো, যে একদম স্কোয়ার শেপ ডিরেক্টলি কেনি কাটা নেই, তাহলে এটাকে বলে পলিক্রিস্টালাইন। পলিক্রিস্টালাইন মানে কি? পলিক্রিস্টালাইন মানে হচ্ছে এই অ্যারেঞ্জমেন্টটা, এই সিটিং অ্যারেঞ্জমেন্টটা এখানে দেখতে পাচ্ছ যেরকম এখানে আছে, কিন্তু একটু পাশে গিয়ে দেখলো মাঝে একটু ডিফেক্ট আছে, আবার এইটা জিনিসটাই এবার রিপিট হয়েছে। মাঝে 2-1টা ডিফেক্ট থাকে আমার অ্যাটমিক স্ট্রাকচারের ভিতরে, যেহেতু ডিফেক্ট আছে। সো এই চেয়ারটা যদি মাঝে এক জায়গায় বসে থাকতো, আমি দৌড় দিলে ওই চেয়ারে বেঁধে যেতাম। সো ইলেকট্রনটা যদি দৌড় মারে, তাহলে ওই চেয়ারে গিয়ে সেখানে হয়তো ইলেকট্রনের পরিবর্তে একটা হোল ছিল, সো ইলেকট্রন হোল রিকম্বাইন হয়ে যেতে পারে। সো এখানে যদি একটা ইলেকট্রন জেনারেট হয়, ইলেকট্রন হোল পেয়ার তৈরি হয়, তাহলে ওটা কালেক্ট হওয়ার পসিবিলিটি কম থাকে, এই জন্য এফিসিয়েন্সিটা একটু কম হয়, এই জন্য দামও একটু কম হয়। কিন্তু এই ধরনের সোলার সেল বানানো খুবই সহজ। মোনোক্রিস্টালাইনে যে পরিমাণ খরচা হবে, তাতে এই পলিক্রিস্টালাইনে অনেক অল্প খরচে এটা আমি তৈরি করতে পারবো। সো সোলার সেল কী জিনিস? সোলার সেল হচ্ছে সেই ডিভাইস যেটা আমরা সোলার এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করতে পারি, তার একটা অ্যারেঞ্জমেন্ট। ওকে, ডান। সো তাহলে এই ডিভাইসটা সম্পর্কে কীভাবে কাজ করে সেই জিনিসটা আমার একটু জানা দরকার, যেহেতু এই জিনিসটা হচ্ছে মেইন ব্লক, এই জিনিসটার ওয়ার্কিং প্রিন্সিপালটা আমার একটু জানতে হবে। এইটা পড়ানোর আগে তোমাদের একটু ইলেকট্রনিক্স সম্পর্কে একটু ধারণা দিতে হবে। আমাদের নর্মালি ইলেকট্রনিক্স শুরু হয় হচ্ছে পি টাইপ এন টাইপ দিয়ে, তাই না? পি টাইপ এন টাইপ দিয়ে। সো আমার যদি এখানে একটা পিওর সিলিকন থাকে, এখানে যদি একটা পিওর সিলিকন থাকে, এসআই পিওর সিলিকন, একটা সোলার সেল এক প্রকার একটা ডায়োড, পিএন জাংশন, একটা সোলার সেলে একটা পিএন জাংশন থাকে, একটাই পিএন জাংশন থাকে, মাল্টি লেয়ার হলে সেটা আলাদা ব্যাপার। সো সিলিকন থাকবে, সিলিকনের ভিতরে আমি ডোপিং করতে পারি। ডোপিং মানে কি? ইমপিউরিটিস অ্যাড করতে পারি বাইরে থেকে। যদি ইলেকট্রনের পরিমাণ কম থাকে, ইলেকট্রনের বাড়াই দিতে পারি, যদি হোলের পরিমাণ কম থাকে, হোলের পরিমাণ আমি বাড়াই দিতে পারি। সো এইটাকে যদি আমি পি টাইপ তৈরি করতে চাই, তাহলে কীভাবে তৈরি করব? একটা পিওর সিলিকন আছে, একদম পিওর সিলিকন, যার ভিতরে মানে ইন্ট্রিনসিক সিলিকন বলে এটাকে। সো ইন্ট্রিনসিক সিলিকনের ভিতরে কোনো ধরনের ময়লা আবর্জনা কিচ্ছু নাই, কিন্তু এর ভিতরে আমি কিছু ডোপিং অ্যাড করে পি টাইপ বানাতে যাচ্ছি। তাহলে কীভাবে বানাবো? জার্মেনিয়াম তো সিলিকন অথবা জার্মেনিয়াম হতে পারে, এটা সিলিকন জার্মেনিয়াম এই টাইপের ম্যাটেরিয়াল, কিন্তু এটাকে বানাবো পি টাইপ, মানে হোলের পরিমাণ বাড়াবো। হ্যাঁ, এক্স্যাক্টলি, এটা হচ্ছে আমার চতুর্যোজী মৌল, অর্থাৎ সিলিকন বা জার্মেনিয়াম এই ধরনের সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালগুলার আউটার মোস্ট শেলে 4টা করে হাত থাকে, বা 4টা করে ভ্যালেন্স ইলেকট্রন থাকে। সো সিলিকনের 4টা হাত, নর্মালি 4টা হাত। আমি যদি পি টাইপ বানাইতে, চিন্তা করো আমার 4টা হাত আছে, এখানে একটা সিলিকন, 3টা হাতে এখানে একটা ইলেকট্রন বসলো, এখানে একটা ইলেকট্রন বসলো, এখানে একটা ইলেকট্রন বসলো। এখানে একটা হাত ছিল, সেখানে একটা ইলেকট্রন বসতে পারতো, কিন্তু কোনো কারণে আমি বসাই নাই, তার মানে এখানে একটা ইলেকট্রন আমি আনতে পারি। সো অ্যাবসেন্স অফ ইলেকট্রন ইজ কল্ড হোল। সো এখানে একটা ইলেকট্রন আসতে পারতো, কিন্তু নাই, চাইলে
এখানে একটা ইলেকট্রনকে বসানো যায়। সো যেহেতু এখানে ইলেকট্রন নেই, এখানে হোল আছে, সো এখানে একটা হোল ক্রিয়েট হয়ে গেছে। সো আমি যদি চতুর্যোজী মৌলকে ত্রিযোজী মৌল ব্রোন, অ্যালুমিনিয়াম এই টাইপের মেটাল দিয়ে বা এই টাইপের ম্যাটেরিয়াল দিয়ে যদি আমি এটাকে ডোপিং করি, তাহলে দেখা যাবে যে 4টা হাতের ভিতর 3টা হাতে ইলেকট্রন শেয়ারিং করে বন্ড গঠন করছে। মানে 3টা হাতে, ওদের তো এই যে ত্রিযোজী মৌল মানে এর 3টা করে হাত আছে, চতুর্যোজী মৌল মানে হচ্ছে 4টা করে হাত আছে। মানে আউটার শেলের ইলেকট্রন সংখ্যা 4 অথবা 3, এটাকে আমি খাঁটি বাংলা এভাবে বোঝাচ্ছি। ওকে, সো এর যেহেতু এখানে 3টা হাতই ফুলফিল হয়ে গেছে আর একটা হাত বাকি আছে, তাহলে সে পি টাইপের মতো বিহেভ করবে। মনে হবে এর ভিতরে ইলেকট্রন কম, তার মানে এর ভিতরে হোল বেশি আছে। সো এই টাইপ যে কোনো ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরকে যদি আমার পি টাইপ বানাইতে হয়, সেক্ষেত্রে আমি ত্রিযোজী মৌল, সেটা হতে পারে অ্যালুমিনিয়াম, সেটা হতে পারে কি ব্রোন, এই টাইপের মৌল দিয়ে যদি এটাকে ডোপিং করি, ডোপিংয়ের নির্দিষ্ট প্রসেস আছে, এই প্রসেস আমাদের এত বোঝার দরকার নেই। কিন্তু আমি ধরলাম এটাকে কোনো না কোনো ইনজেকশন দিয়ে ঢুকাইছি এর ভিতরে, একদম পুরো ইউনিফর্মলি ঢুকাই যদি এইগুলো ঢুকাই দিতে পারি, তাহলে এখানে ইলেকট্রন সংখ্যার তুলনায় হোলের পরিমাণ বেড়ে যাবে। সো সেটা পি টাইপের মতো বিহেভ করবে। ওকে, একইভাবে যদি আবার এন টাইপ বানাইতে হয়, এটা কিন্তু সিলিকন অথবা জার্মেনিয়াম। সো এটাকে যদি আমি এন টাইপ বানাইতে হয়, এটা হচ্ছে চতুর্যোজী মৌল, এটাকে আমার পঞ্চযোজী মৌল দিয়ে করতে হবে। সো আমার সিলিকন হিসেবে আমার কয়টা হাত আছে? 4টা হাত আছে। সো এখানে একটা আর্সেনিক বসলো, এখানে একটা আর্সেনিক বসলো, এখানে একটা আর্সেনিক বসলো, এখানে একটা আর্সেনিক বসলো। এখন আর্সেনিকের আরেকটা হাত ছিল, আরেকটা ইলেকট্রন ছিল, সে শেয়ার করতে পারতো, কিন্তু আর্সেনিকের আরেকটা ইলেকট্রন নাই, সে এখানে ফ্রিলি বসে আছে। যেহেতু ফ্রিলি বসে আছে, সো একটা ইলেকট্রন ফ্রি আছে, তার মানে নেগেটিভ এনার্জি বেশি হয়ে গেছে। সো এটাকে আমি বলবো এন টাইপ ম্যাটেরিয়াল। সো যদি আমি একটা সেমিকন্ডাক্টরকে পেন্টাভ্যালেন্ট কোনো মৌল দিয়ে আর্সেনিক অথবা ফসফরাস দিয়ে এটাকে আমি ডোপিং করি, তাহলে দেখা যাবে যে এখানে ইলেকট্রনের পরিমাণ বেড়ে যায়। সো সেটা এন টাইপের মতো বিহেভ করে। ওকে, সেমিকন্ডাক্টর, কন্ডাক্টর এবং ইনসুলেটর এর ভিতর বেসিক পার্থক্য এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম দিয়ে দেখা যায় যে এটাকে বলে কন্ডাকশন ব্যান্ড, এটাকে বলে ভ্যালেন্স ব্যান্ড। সেমিকন্ডাক্টরে নর্মালি সব ইলেকট্রনগুলো ভ্যালেন্স ব্যান্ডে বসে থাকে। এনার্জি গ্যাপ আছে তো, একটা এনার্জি গ্যাপ আছে তো। সো ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রনগুলো যত সময় না পর্যন্ত কন্ডাকশন ব্যান্ডে যায়, তত সময় পর্যন্ত কোনো কন্ডাকশান হতে পারে না। সো একটা জিরো টেম্পারেচারে যদি একটা পিওর সেমিকন্ডাক্টরে তুমি ভোল্টেজ অ্যাপ্লাই করো, কোনো ধরনের কারেন্ট পাবে না। কিন্তু জিরো টেম্পারেচারে যদি একটা কন্ডাক্টরে ভোল্টেজ অ্যাপ্লাই করো, অবশ্যই একটা কারেন্ট পাবে। ঠিক এই কারণে এখানে যে ইলেকট্রনগুলো ছিল, সেই ইলেকট্রনগুলো তো কন্ডাকশন ব্যান্ডে নাই, সে কী কন্ডাক্ট করবে? কারেন্ট কন্ডাকশানের তার ক্যাপাবিলিটি নাই। যেহেতু ক্যাপাবিলিটি নাই, এরা কন্ডাক্ট করবে না। যত সেমিকন্ডাক্টর আছে এক্স্যাক্টলি সেম রুলসে এরা কাজ করবে। যদি এতে এনার্জি দাও, তাহলে সেই পরিমাণ, যে পরিমাণ এনার্জি গ্যাপ আছে, সেই পরিমাণ এনার্জি নিয়ে এই কন্ডাকশন ব্যান্ডে যাবে, না হলে সে কন্ডাকশন ব্যান্ডে যাবে না। ওকে, এই জিনিসটা এখানে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে ভ্যালেন্স ব্যান্ড থেকে যদি একটা ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে চলে যায়, দেখো এখানে একটা এমনি অ্যানিমেশন দেখানো হবে। ভ্যালেন্স ব্যান্ড থেকে দেখো এনার্জি দিলাম আমি এই অ্যাটমিক স্ট্রাকচারে, আমি কি করলাম দেখো এখানে আরেকটু এনার্জি দিচ্ছি বাইরে থেকে এই অ্যাটমিক স্ট্রাকচারে। এনার্জি দেওয়ার ফলে দেখো হোল এবং ইলেকট্রন সেপারেট হয়ে গেছে। এই যে ভ্যালেন্স ব্যান্ডে ছিল, ওই ভ্যালেন্স ব্যান্ড থেকে একটা ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে চলে গেছে। যেহেতু কন্ডাকশন ব্যান্ডে চলে গেছে, নিচে একটা হোল ক্রিয়েট হয়েছে, কন্ডাকশন ব্যান্ডে একটা ইলেকট্রন ক্রিয়েট হয়েছে। এটা হলে আমার কি হচ্ছে? সো ইলেকট্রন হোল পেয়ার জেনারেট হচ্ছে। এভাবে যদি আমি এনার্জিকে ওইখানে ইনসার্ট করাইতে পারি, তাহলে একটা ইলেকট্রন হোল পেয়ার আমি জেনারেট করাইতে পারি। এইটার সাথে সোলার সেলের ওয়ার্কিং প্রিন্সিপালের একটু মিল আছে, একটু পরে দেখাবো। টাইপস অফ সেমিকন্ডাক্টরের ভিতর 2 টাইপের সেমিকন্ডাক্টর, 3 টাইপের সেমিকন্ডাক্টর আছে। একটাকে বলবো ইন্ট্রিনসিক, একটাকে বলবো এন টাইপ, একটাকে বলবো পি টাইপ। ওকে, এন টাইপ হলে তার ভিতরে ইলেকট্রন সংখ্যা বেশি থাকে, পি টাইপ হলে তার ভিতরে হোলের সংখ্যা বেশি থাকে। ওকে, এখন এবং এন এবং পি টাইপকে যদি একসাথে আমি জোড়াই দিয়ে দেই, তাহলে কি ঘটনাটা ঘটে একটু দেখি। এটা এন টাইপ, ওটা পি টাইপ। আমি এই দুইটাকে একসাথে জোড়া দিয়ে দিলাম। জোড়া দিয়ে দেওয়ার পরপরই একটা ঘটনাটা ঘটবে। সেই ঘটনাটা হচ্ছে এখানে দেখা যাবে ডিফিউশন হবে। কি কথাটা আসছে? ডিফিউশন। আগের কথাটা দেখো, ডিফিউশন প্রসেস, ব্যাপন প্রক্রিয়া হয়। কারণ এখানে যেটার আধিক্য আছে, এখানে তার কম স্বল্পতা আছে।
সো এখানে যদি ইলেকট্রন বেশি থাকে ইলেকট্রনটা ডিফিউজ করে পি টাইপে চলে আসে, পি টাইপে যেহেতু হোল বেশি হোলগুলো এন টাইপে চলে যায়, ওই ঘটনাটা এখানে ঘটতেছে। দেখো এখান থেকে যদি আবার ক্লিক করি দেখো ওই পাশে যে সাদা যেগুলো এগুলো হচ্ছে হোল আর কালো যেগুলো হচ্ছে ইলেকট্রন। সো ইলেকট্রনগুলো কি হলো, ইলেকট্রনগুলো যাচ্ছে হচ্ছে আমার পি টাইপের দিকে, হোলগুলো যাচ্ছে আমার এন টাইপের ভিতরে। তার মানে এই যে রিজনটা এই রিজন থেকে ইলেকট্রন হোল পেয়ার কিন্তু এরকম করে আলাদা হতে থাকবে। আলাদা যখন হবে, যখনই আলাদা হবে এখান থেকে একটা ইলেকট্রন চলে গেছে, এখান থেকে বা দুইটা ইলেকট্রন চলে গেছে, যখনই ইলেকট্রন চলে গেছে তার মানে এখানে নেট পজিটিভ চার্জ রয়ে গেছে। কোনো জায়গা থেকে ইলেকট্রন সরে যাওয়া মানে সেখানে নেট পজিটিভ চার্জ তৈরি হয়। ওকে, সো ইলেকট্রন যখনই সরে গেছে এখানে একটা পজিটিভ চার্জ তৈরি হয়েছে, আর এখান থেকে হোল সরে যখনই এদিকে আসছে তখন নেট নেগেটিভ চার্জ তৈরি হয়েছে। সো ওই যে এন এবং পি টাইপের বাউন্ডারিতে আমার একটা ডিপ্লেশন লেয়ার তৈরি হবে। এটার নাম কি? ডিপ্লেশন লেয়ার। ডিপ্লেশন মানে হচ্ছে ফাঁকা জায়গা যেখানে মুভিং কোনো চার্জ নেই। এই যে চার্জগুলো দেখতে পাচ্ছ এই চার্জগুলো হচ্ছে স্ট্রাকচারের ভিতরে আটকানো আছে, এটা কখনো ওখান থেকে নড়তে সরতে পারে না, ওটা ওই জায়গায় থাকবে। যে ইলেকট্রন হোল কিন্তু চলে গেছে, এ কিন্তু এখান থেকে কোনো দিনও যেতে পারবে না, ওটা স্ট্রাকচারের ভিতর বাউন্ড করা আছে। ওকে, সো যখন পজিটিভ এবং নেগেটিভ চার্জ তৈরি হলো তাহলে মাঝে একটা ভোল্টেজ তৈরি হয়ে গেছে। সো এখান থেকে যদি একটু বোঝানোর চেষ্টা করি, ইলেকট্রনিক্স অনের কনসেপ্ট ক্লিয়ার না থাকলে এই সোলার সেলের ওয়ার্কিং প্রিন্সিপাল বুঝতে পারবে না। সো এখানে নেট পজিটিভ চার্জ আসছে, এখানে নেট পজিটিভ চার্জ আসছে, এখানে এরকম করে আসছে। এটা ছিল হচ্ছে আমার এন টাইপ, এটা হচ্ছে আমার পি টাইপ। সো এখান থেকে ইলেকট্রনগুলো সরে ওদিকে চলে গেছে, এখান থেকে হোলগুলো সরে এদিকে চলে আসছে। সো এখানে নেট পজিটিভ নেগেটিভ চার্জ তৈরি হয়েছে। তার মানে একটা পিএন জাংশনের ভিতরে দুইটা বাউন্ডারির মাঝে একটা ভোল্টেজ তৈরি হয়। ভোল্টেজ তৈরি হওয়া মানে একটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়। সো এই ভোল্টেজকে বলা হয় ভিবিআই, বিল্ট ইন পোটেনশিয়াল। নর্মালি সিলিকনের জন্য এই বিল্ট ইন পোটেনশিয়াল হচ্ছে 0.7 ভোল্ট, আর জার্মেনিয়ামের জন্য এটা হচ্ছে 0.3 ভোল্ট। যখন এই ইলেকট্রিক ফিল্ডটা তৈরি হলো বা ভোল্টেজ তৈরি হলো, এই ফিল্ডটা যতক্ষণ পর্যন্ত শক্তিশালী না হচ্ছে তত সময় পর্যন্ত ডিফিউশন প্রসেস কিন্তু চলতে থাকবে। ওকে, একটা ওয়ালের মতো, একটা ওয়াল দিচ্ছি আমি বা একটা বাঁধ দিচ্ছি পানি ঠেকানোর জন্য, পানির চাপ এবং বাঁধের চাপ যত সময় না পর্যন্ত সমান হচ্ছে তত সময় পর্যন্ত পানিটা কিন্তু লিক করতে থাকে। সো এখানে একটা ইলেকট্রিক ফিল্ড বা ভোল্টেজ তৈরি হয়, কিন্তু ডিফিউশন প্রসেস তখনই বাধা পায় যখন এই ইলেকট্রিক ফিল্ডটা ওই চাপের সমান হয়ে যায়। যখন চাপের সমান হয়ে যায় তখন আর ডিফিউশন প্রসেসটা হয় না, তখন সিস্টেমটা একদম স্টেবল হয়ে যায়, সিস্টেমটা স্টেবল হয়ে বসে থাকে, আর কিছু হয় না। সো এখন তুমি এটাকে ডায়োড হিসেবে ইউজ করতে পারো, এখন তুমি এটাকে সোলার সেল হিসেবে ইউজ করতে পারো। ওকে, আচ্ছা, এই যে দেখো এখানে নাম দিয়েছে ডিপ্লেশন রিজন। ওই যে এখন আসি এই সোলার সেলটা কীভাবে বানায় সেই জিনিসটা একটু দেখার চেষ্টা করি। সোলার সেলের স্ট্রাকচার কীরকম থাকে। সো প্রথমেই আমি একটা পি টাইপ সিলিকন নিব। নিচের দিকে যে আমার যে কালারটা আছে দেখানো হচ্ছে এটা হচ্ছে পি টাইপ সিলিকন, একদম পিওর পি টাইপ সিলিকন। ওকে, এটাকে আমি ডোপিং করে পি টাইপ বানিয়ে রেখেছি। পি টাইপের উপরে আমি ডিফিউজ করব, এন টাইপ ম্যাটেরিয়াল ডিফিউজ করে এন টাইপ সিলিকন বানাবো। পি টাইপের তুলনায় এন টাইপের লেয়ারটা একটু মানে থিন বানাবো, পাতলা বানাবো। কেন? কারণ আমি চাই যাতে এন টাইপ ভেদ করে আলোটা ভিতরে আসুক, আলোটা জাংশনের ভিতরে আসুক। মানে ধরো আমার এই জায়গাতে লাইট পড়লে, এই হাতের দুই মাঝখানে লাইট পড়লে হয়তো ইলেকট্রন হোল পেয়ার জেনারেট হয়, তাহলে আলোটা যদি এই পর্যন্ত না আসে তাহলে তো এখানে ইলেকট্রন হোল পেয়ার জেনারেট হবে না। এই জন্য উপরের ওই লেয়ারটা একটু থিন রাখা হয় যাতে করে আলোটা খুব সহজে পেনিট্রেট করে ভিতরে আসতে পারে। ওকে, সো পি টাইপ সাবস্ট্রেট থাকে, পি টাইপের উপরে আমি এন টাইপ ম্যাটেরিয়াল দিয়ে এটাকে ডোপিং করে বানিয়েছি এন টাইপ। তারপরে কি করি, এনটি রিফ্লেকশন কোটিং দেই।
এটার নাম কি? এন্টি রিফ্লেকশন কোটিং। কারণ দেখো সূর্যের আলো যখন আসলো সেটা যদি রিফ্লেক্ট করে আবার ফেরত যায় তাহলে কিন্তু সেটা কোনো ইলেকট্রন হোল পেয়ার জেনারেট করতে পারবে না, কারণ একটা গ্লাসে আলো পড়লে সে তো এনার্জি নিয়ে ফেরত গেল। আমি চাই যাতে পুরো আলোটা অ্যাবজর্ব হয়, পুরো আলোটা অ্যাবজর্ব হয়। সেই অ্যাবজর্ব হওয়ার জন্য এন্টি রিফ্লেকশন কোটিং দিয়েছি, যে আলোটা আসলে যেন সেটা রিফ্লেক্ট হয়ে না যেতে পারে। আলোটা আসলে তাকে ট্র্যাপ করে ধরে রাখবো ওখানে, যাতে ভিতরের দিকে যায় সে। ওকে, যে ওটাকে করে, ওটার জন্য করে ওরা যে কাজটা করে পিরামিডের মতো উপরে স্ট্রাকচার দাঁড় করে, যে আলোটা রিফ্লেক্ট করে ওখানে গেলে ওখান থেকে আবার রিফ্লেক্ট করে চলে আসবে। উপরে একটু মানে স্মুথ সারফেস না, যদি আমি মাইক্রোস্কোপে দেখি ওই সারফেসটা একটু চ্যাক্কাটা বা একটু উঁচু নিচু করে তৈরি করা হয়, যাতে আলো পরে যদি রিফ্লেক্ট হয়ে অন্য দিকে যায় সেখান থেকে রিফ্লেক্ট হয়ে যেন ভিতরের দিকেই আসে। যেমন গ্লাস দিয়ে এখান থেকে আলো রিফ্লেক্ট করলাম ওই জায়গায় একটায়, ওখান থেকে একটা গ্লাস যদি আমি উল্টা দিকে দিয়ে দিই তাহলে তো রিফ্লেক্ট এবার একই জায়গার দিকে আসবে। ওখানেও এন্টি রিফ্লেকশন কোটিংটাও ঠিক ওইভাবেই তৈরি করা হয়, যাতে আলোটা রিফ্লেক্ট হয়ে বের হয়ে না যেতে পারে, যেন ভিতরের দিকে আসে। ওকে, এন্টি রিফ্লেকশন কোটিংয়ের পরে গিয়ে আমার আপার কন্ট্যাক্ট এবং লোয়ার কন্ট্যাক্ট দেওয়া হয়। এই কন্ট্যাক্টগুলো কেন দেওয়া হয়? এই কারণেই দেওয়া হয় যাতে আমার এইখানে যে ইলেকট্রনগুলো বা হোলগুলো জেনারেট হবে সেগুলো যেন উপরের দিকে গিয়ে আমি কালেক্ট করতে পারি, মানে সেটা যেন কন্ডাক্টরে চলে আসে, আমার এই সেমি কন্ডাক্টর ভেদ করে বাইরে চলে আসে। এখানে যদি কন্ডাক্টর না রাখি তাহলে তো আসতে পারবে না। সো তার জন্য হচ্ছে এখানে আমার একটা কন্ট্যাক্ট দিব, নিচে একটা কন্ট্যাক্ট দিব। উপরের দিকে দেখো আমি একদম সলিড কন্ট্যাক্ট দিইনি, নিচের দিকে একদম সলিড কন্ট্যাক্ট দিয়েছি। কেন? কারণ উপরের দিকে তো আলোকে আমি ভিতরের দিকে আনবো, পুরোটা যদি সলিড কন্ডাক্টর দিয়ে দিই আলো তো ভিতরে আসবে না। কিন্তু আমার পুরোটা দিলে কন্ডাক্টরের রেজিস্ট্যান্স কম হতো, কন্ডাক্টরের রেজিস্ট্যান্স কম হতো, যদি পুরোটা দিতে পারতাম, কিন্তু আমি দিতে পারবো না। সো আমার বেসড অন মাই ডিজাইন আমি কতটুকু ফাঁকা রাখবো, কতটুকু কন্ডাক্টর দিব তা নির্ভর করবে আমি কিভাবে ডিজাইন করছি। তো আমি ম্যাক্সিমাম জায়গাটাই ফাঁকা রাখবো। যেমন এই জায়গাটায় আমি ফাঁকা রাখি নাই, এখান দিয়ে কিন্তু আলো আর আসতে পারলো না, এখান দিয়ে আলো আর আসতে পারলো না, কিন্তু এখানে কিন্তু আলো পড়ছিল, এখানে কিন্তু আলো পড়ছিল, এটা কিন্তু আসে নাই। যদি আসতো সেটাও কিন্তু ইলেকট্রন হোল পেয়ার জেনারেট করতে পারতো বা ইলেকট্রিসিটি জেনারেট করতে পারতো। সো উপরের কন্ডাক্টরগুলো নর্মালি এর উইথ এবং হাইট খুব কম দেয়া হয়, একদমই কম ইউজ করা হয়, যাতে করে সমস্ত আলোটাই আমার ভিতরের দিকে আসতে পারে। ওকে, সো প্রথম কী ছিল? প্রথম ছিল হচ্ছে আমার একটা পি টাইপ ম্যাটেরিয়াল, এটা কিন্তু পারতে হবে। প্রথমে ছিল আমার একটা পি টাইপ ম্যাটেরিয়াল, পি টাইপের উপরে আমি এন টাইপের ডোপিং করছি, এন টাইপের ডোপিং করে ডিফিউশন করে ডোপিং করছি, ডিফিউজ করছি। ওকে, এন টাইপ হয়েছে, সো পিএন জাংশন তৈরি হয়ে গেছে। পিএন জাংশন যখন তৈরি হয়ে গেছে এখন জিনিসটা আমি কন্ট্যাক্ট দিয়ে দিব, এন্টি রিফ্লেকশন কোটিং দিব, যাতে আলোটা আমার এখান থেকে বের না হয়ে যায়। তার উপরে আমি কন্ট্যাক্ট দিব। কন্ট্যাক্ট কিন্তু আমার এন টাইপ এবং পি টাইপের সাথে হতে হবে, এন্টি রিফ্লেকশন কোটিংয়ের সাথে কন্ট্যাক্ট হলে হবে না, ওটা ভিতরে আসতে হবে। কন্ট্যাক্টটা একটু ভিতরে দেখানো উচিত ছিল আমার। সো এটাই হচ্ছে মোটামুটি একটা সোলার সেলের কনস্ট্রাকশন। এভাবে একটা সোলার সেল বানানো একদম ইজি না? একদম ইজি। সো সোজা কথা, একটা পি টাইপ সেমিকন্ডাক্টর নিব, তার উপরে আমি এন টাইপের কোটিং দিব, এন টাইপ দিব, তার উপরে এন্টি রিফ্লেকশন কোটিং দিব, তার উপরে আমি কন্ট্যাক্ট দিয়ে দিব। এখন যদি রৌদ্রে রাখি তাহলে ইলেকট্রন হোল পেয়ার জেনারেট হয়ে আমার একটা আউটপুট ভোল্টেজ পাবো। অবশ্যই সোলার সেলের এগেনস্টে একটা ভোল্টেজ পাওয়া যাবে। বাসায়? আচ্ছা, সোলার সেল তুমি চাইলেই বাংলাদেশে বানাইতে পারবা না, কারণ খেয়াল করো এই যে পি টাইপ ম্যাটেরিয়াল তুমি বানাবার ডোপিং করবা, এই ডোপিং সিস্টেমটা বাংলাদেশে থাকলেও খুবই ইফিশিয়েন্ট না, ইনএফিশিয়েন্ট। এর ভিতরে যদি কোনো প্রকার ডাস্ট পার্টিকেল থেকে থাকে তাহলে এই ধরনের ডিভাইস কাজ করবে না। এই রুম এটা ক্লিন রুম হতেই পারে না। সো 10 মিলিয়নের ভিতরে হয়তো বা 1 মিলিয়নের ভিতরে হয়তো একটা ডাস্ট পার্টিকেল থাকতে পারে, ঠিক আছে? 1 মিলিয়ন এয়ার মলিকুলের ভিতরে হয়তো একটা ডাস্ট থাকতে পারে। তাহলে বুঝতেছো কী অবস্থা? মানে একদম ভ্যাকিউম ক্লিন রুম হতে হবে, যেখানে কোনো ধরনের ডাস্ট পার্টিকেল নাই। এইটা বানানোর সময় যদি ডাস্ট পার্টিকেল চলে আসে তাহলে এটার পি টাইপ ম্যাটেরিয়াল তখন তৈরি হবে না। সো এই ধরনের টেকনোলজি বাংলাদেশে এখনও ডেভেলপ করে নাই। এই ধরনের টেকনোলজি আছে চায়নাতে, এই ধরনের টেকনোলজি আছে তাইওয়ানে, ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে, আমেরিকাতে, এই সমস্ত জায়গায়।
আমরা এটাকে ডিজাইন করতে পারি, তবে চাইলে আমি খুব ইনএফিশিয়েন্ট সোলার সেল বাংলাদেশে তৈরি করতে পারি। অ্যাটমিক এনার্জির একটা ল্যাব আছে সাভারে, অ্যাটমিক এনার্জির, ওরা ওইখানে ওদের একটা রুম আছে, কিছু যন্ত্রপাতি আছে যেখানে ডোপিং করা যায়। সো একদম পিওর সিলিকনকে আমি ডোপিং করতে পারি, ডোপিং করে তার ইফিসিয়েন্সি টেস্ট করতে পারি যে এটা কী ধরনের ইফিসিয়েন্ট ডিভাইস তৈরি হয়, 5-6 ইফিসিয়েন্সি। জাস্ট একটু মনে চায় না তাই একটু বানায় দেখি, তার বেশি কিছু না, মানে এত হাইলি ইফিসিয়েন্ট পাবে না, তবে প্রসেসটা তুমি বুঝতে পারবে যে কী প্রসেসে এটাকে বানানো হয়। ওকে, আচ্ছা, এখন আসি সোলার সেলে কীভাবে ক্যারিয়ার সেপারেশনটা হয় কীভাবে সেটা একটু দেখার চেষ্টা করি। আমি কিন্তু বলেছি সোলার সেলের এইখানে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়ে আছে, একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়েছে। এটাকে আমি একটু ভার্টিক্যাল, এটা তো আমি হরিজেন্টালি আঁকছি, একটু ভার্টিক্যালি আঁকি এটাকে আমি। ওকে, এখানে আঁকলে দেখা যাবে না। আচ্ছা, ডায়োডের যে ক্যারেক্টারিস্টিক্স, একটা ডায়োড এখানে পজিটিভ এখানে নেগেটিভ ভোল্টেজ দিলে, ওকে, এটা একটু বুঝিয়ে রাখো নাহলে পরবর্তীতে ঝামেলা। এখানে আইডি, এখানে ভি। সো ডায়োডের একটা নির্দিষ্ট ভোল্টেজ আছে, তারপরে গেলে এটা কারেন্ট কন্ডাক্ট করতে থাকে, এটাই তো ডায়োডের ক্যারেক্টারিস্টিক্স। পিছনের দিকে একটা আছে এরকম, সো ব্রেক ইন ভোল্টেজ যেটা আছে, যেটা হচ্ছে ব্রেকডাউন ভোল্টেজ হিসেবে কাজ করবে। সো একটা ডায়োডের এগেনস্টে যদি আমি ভোল্টেজ অ্যাপ্লাই করি, নির্দিষ্ট একটা ভোল্টেজের পরে গিয়ে ডায়োডটা কন্ডাক্ট করতে থাকে। সো তার ক্যারেক্টারিস্টিক্সটা এমন হয়। তার মানে এখান থেকে কিন্তু কোনো এনার্জি জেনারেট করতেছি না, এখান থেকে এনার্জি আমি পাস করতেছি, মানে সুইচ হিসেবে ব্যবহার করতেছি। কিন্তু সোলার সেলকে কিন্তু এইরকম কাজে ব্যবহার করা হবে না, এখান থেকে এনার্জি জেনারেশনের কাজে ব্যবহার করা হবে। সো সোলার সেল এবং ডায়োডের ক্যারেক্টারিস্টিক্স হবে উল্টা। ডায়োডের ক্ষেত্রে কিন্তু ক্যারেক্টারিস্টিক্সের মিল আছে, কিন্তু এটা পজিটিভ দিকে হলে ডায়োডের ক্ষেত্রে, সোলার সেলের ক্ষেত্রে তার নেগেটিভ দিকে আসবে, একটু পরে সেটা দেখাবো। সো ডায়োডের পজিটিভ এবং নেগেটিভ একটা ভোল্টেজ অ্যাপ্লাই করলে সে ফরওয়ার্ড দিকে একটা কারেন্ট পাওয়া যায়, নেগেটিভ দিকে ভোল্টেজ অ্যাপ্লাই করলে নির্দিষ্ট ভোল্টেজের পরে গিয়ে ব্রেকডাউন হয়ে আরেকটা কারেন্ট পাওয়া যায়। এটা ছিল একটা ডায়োডের ক্যারেক্টারিস্টিক্স। ওকে, এটা একটু মাথায় রাখো, একটু পরে একটু কাজে লাগবে। এই কোর্স থেকে কিছু না পারো, কিন্তু সোলার সেলের ওয়ার্কিং প্রিন্সিপাল তোমাকে পারতে হবে। সো এখানে একটা এন টাইপ থাকবে, এখানে একটা পি টাইপ থাকবে। সো ডিফিউশন প্রসেস হবে, এখানে পজিটিভ পজিটিভ চলে আসবে সব, এখানে নেগেটিভ নেগেটিভ আসবে। সো ডিফিউশন হচ্ছে, এখানে হয়তো আবার ডিফিউশন হলো, এখানে পজিটিভ এখানে পজিটিভ এখানে পজিটিভ, এরকম করে আসলো। এখানে ওখানে যতগুলো থাকবে এখানেও ততগুলো আসবে। সো এরকম আসলো। আমি ধরলাম এখন হচ্ছে আমার যে ইলেকট্রিক ফিল্ডটা তৈরি হয়েছে, সেই ইলেকট্রিক ফিল্ড এই ডিফিউশন প্রসেসটাকে বাধা দিয়েছে। এখন আর এখান থেকে কোনো হোল ইলেকট্রন সেপারেশন হতে পারবে না, ডিফিউজ হতে পারবে না। সো আমি এখান দিয়ে বিভিন্ন কন্ট্যাক্ট রেখেছি, এখান দিয়ে বিভিন্ন কন্ট্যাক্ট রেখেছি। এখন এই হোল ইলেকট্রন পেয়ারটা সেপারেট হয় কীভাবে সেটা একটু দেখানোর চেষ্টা করব। সো আলোটা যখন এই রিজিয়নে আসবে, এই ডিপ্লেশন রিজিয়নে আসবে, এখান থেকে যখন এখানে আসবে, এখানেও তো হোল ইলেকট্রনের পেয়ার আছে, এখান থেকে সরে গেলেও যে এখানে একেবারে নাই তা তো নাই, কিছু না কিছু আছেই, যেটা একদম স্ট্রাকচারের ভিতরে বাউন্ড হয়ে আছে। সো লাইটটা যখন এখানে স্ট্রাইক করবে, এখান থেকে একটা ইলেকট্রন জেনারেট হবে, একটা ইলেকট্রন মানে স্ট্রাকচার থেকে বের হয়ে আসবে। যখনই ইলেকট্রনটা স্ট্রাকচার থেকে বের হয়ে আসবে, ইলেকট্রনটা ইলেকট্রিক ফিল্ডের উল্টা দিকে যায়, ইলেকট্রনটা ইলেকট্রিক ফিল্ডের উল্টা দিকে যায়। সো এখানে যে ইলেকট্রনটা জেনারেট হবে, এ লাফ দিয়ে পাশে চলে আসবে, ঠিক আছে? লাফ দিয়ে পাশে চলে আসলে কি হবে, এখানে আমার কন্ডাক্টর রাখা আছে। সো এরকম করে অনেকগুলো করে যদি ইলেকট্রন এরকম করে উপর থেকে এখান থেকে লাফ দিয়ে এখানে চলে যায়, ইলেকট্রনগুলো লাফ দিয়ে যদি এদিকে চলে যায়, তাহলে এখানে পজিটিভ এখানে নেগেটিভ চার্জ এবং এদিকে পজিটিভ চার্জ সেপারেট হয়ে যাবে না? কারণ এখান থেকে ইলেকট্রন যদি উপরের দিকে যায়, তাহলে এখানে যে হোলটা থাকবে এটা নিচের দিকে পুশ করবে, কারণ হোল আসে হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের দিকে, ইলেকট্রন যায় হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের অপোজিটে। সো এই ডিপ্লেশন রিজনে হোল এবং ইলেকট্রন যদি জেনারেট হয়, সেটা হোলটা যাবে পি টাইপের নিচের দিকে আর ইলেকট্রনটা যাবে এন টাইপের উপরের দিকে। সো এখানে এন টাইপের দিকে নেগেটিভ চার্জ, এখানে পি টাইপের দিকে পজিটিভ চার্জ। সো দুটো চার্জ সেপারেট হয়ে গেছে, তাহলে এখানে একটা ভোল্টেজ পাবো না? অবশ্যই সোলার সেলে আমি একটা ধরলে একটা ভোল্টেজ পাই, এই কারণেই ভোল্টেজটা পাই। এখানে সেই জেনারেশনটা ওরা একটু অ্যানিমেশন করে বোঝানোর চেষ্টা করছে, দেখো। সো
কোনো কারণে লাইট আসলো, অ্যাবজর্ব হলো এনার্জিটা, অ্যাবজর্ব হয়ে গেলেই ওই উপরের দিকে দেখো হোল এবং এখানে নিচের দিকে ইলেকট্রন ক্রিয়েট হয়েছে। ইলেকট্রিক ফিল্ডটা কিন্তু উপরের দিকে, উপর থেকে নিচের দিকে এখানে দেখা গেলাম। সো ইলেকট্রনগুলো সুন্দর মতো সেপারেট হয়ে যাবে, উপরের দিকে ইলেকট্রন চলে গেছে, নিচের দিকে হোল চলে আসছে। সো এরকম করে মিলিয়ন্স অফ অ্যাটম যখন স্ট্রাইক করবে তখন মিলিয়ন্স অফ হোল ইলেকট্রন পেয়ার সেপারেট হয়ে যাবে, তাহলে সেখানে একটা ভোল্টেজ তৈরি হয়ে যাবে। এই জিনিসটাই হচ্ছে সোলার সেল কাজ করে। এটা সিলিকনের জন্য 0.7, এটা অনেক কম, অনেক কম। হ্যাঁ, সো আবার দেখো এখানে আবার লাইট আসলো, আবার হোল ইলেকট্রন পেয়ার জেনারেট হলো, সুন্দর মতো হোল ইলেকট্রন পেয়ারটাকে আবার আলাদা করে ফেললাম, সেপারেশন হয়ে গেল আবার। সো এখন দেখো যদি ইলেকট্রন এবং হোল আলাদা হয়ে গেছে তার মানে একটা ভোল্টেজ তৈরি হয়ে গেছে। এখন যদি বাইরে থেকে কোনো লোড কানেক্ট করে দেই তাহলে ইলেকট্রনগুলো ওই লোডের ভিতর দিয়ে এখন যাওয়া আসার চেষ্টা করবে, তাই না? ইলেকট্রনগুলো ওই লোডের ভিতর দিয়ে যাওয়া আসা, কারণ ইলেকট্রনগুলো চাইবে হোলের সাথে রিকম্বাইন হতে, ইলেকট্রনগুলো চাইবে হোলের সাথে রিকম্বাইন হতে। এই জিনিসটাই একটু বড় আকারে দেখানো হচ্ছে। উপরে হচ্ছে এই যে দেয়া হচ্ছে, এটা হচ্ছে সেই উপরের পার্ট যেটা এন টাইপ, এন টাইপের উপরে হচ্ছে যে আমার কন্ট্যাক্ট দেয়া, দেখো কন্ট্যাক্টগুলো খুব ছোটো ছোটো রিবন আকারে দেয়া, আর ফাঁকা জায়গা যেটা আছে এইটা হচ্ছে এন্টি রিফ্লেকশন কোটিং, এআরসি, এন্টি রিফ্লেকশন কোটিং। আর উপর হচ্ছে মেটাল গ্রিড, সোলার সেলের উপরে দেখতে পারো না একদম সাদা সাদা, এটা হচ্ছে মেটাল গ্রিড। আর এন টাইপ হচ্ছে এইটা হচ্ছে ডিপ্লেশন লেয়ার, ডিপ্রেশন লেয়ারের ইলেকট্রিক ফিল্ড নিচের দিকে তৈরি হয়ে আছে, এটা হচ্ছে পি টাইপ, নিচেটা হচ্ছে ব্যাক কন্ট্যাক্ট। এটা সোলার সেলের একটা স্ট্রাকচার সে দেখানোর চেষ্টা করছে। এখন আলোটা অবশ্যই এর ভিতর দিয়ে আসবে, কারণ এটা হচ্ছে ট্রান্সপারেন্ট, এটা হচ্ছে ট্রান্সপারেন্ট। সো দেখো এখানে যদি আমি ক্লিক করি, ওই যে আলোটা আসলো, দেখছো আলোটা এসে এই স্ট্রাকচারের মাঝখানে এই ডিপ্লেশন রিজনের ভিতরে হোল ইলেকট্রন পেয়ার জেনারেট করেছিল। যেহেতু হোল ইলেকট্রন পেয়ার জেনারেট হয়েছে, দুটো সাথে সাথেই সেপারেট হয়ে গেছে। সেপারেট হয়ে গেলে এখানে বাল্ব জ্বালানো আছে, বাল্বের ভিতর দিয়ে পাস হয়ে আবার এই পাশে চলে আসছে। দেখো জিনিসটা একটু ভিতর দিকে খেয়াল করে, একটু ভালো করে খেয়াল করতে হবে। আলো আসলো, ভিতরে হোল ইলেকট্রন পেয়ার জেনারেট হয়েছে, সেপারেট হয়ে গেল, ঠিক আছে না? সো ইলেকট্রনটা কিন্তু পুরো বাল্ব ঘুরে যত সময় পর্যন্ত পি টাইপের কাছে চলে আসবে, আর হোলটা হচ্ছে স্লো। খেয়াল করে দেখো ইলেকট্রনটাই শুধু আসতেছে, ইলেকট্রনটা তারের ভিতর দিয়ে আসতেছে, দেখছো তারের ভিতর দিয়ে এসে ওই দেখো পি টাইপের সাথে প্লাসের সাথে মিলবে। তার মানে হোলের স্পিড খুবই কম, ইলেকট্রনের স্পিড লাইটের মতো, অনেক স্পিডে আসবে। সো হোল কখনো কন্ডাক্টরের ভিতরে আসতে পারবে না, হোল সবসময় সেমি কন্ডাক্টর পর্যন্ত সীমাবদ্ধ, যত জোরেই দৌড়াক সেমি কন্ডাক্টরের বাইরে সে কোনো দিনও আসতে পারবে না। সো তার আগে ইলেকট্রনটা ওর কাছে চলে আসবে, সো হোল ইলেকট্রন পেয়ারটা তখন একসাথে হয়ে যাবে। বুঝাইতে পারলাম? সো এটাই ছিল ওয়ার্কিং প্রিন্সিপাল অফ এ সোলার সেল। কোনো কঠিন কোনো কিছু, একদম ইজি। এর ক্যারেক্টারিস্টিক্সটা, এটা ছিল ডায়োডের ক্যারেক্টারিস্টিক্স। ডায়োড ছিল হচ্ছে উপরের দিকে কারেন্টটা যাইতো, আর এর ক্ষেত্রে হচ্ছে নিচের দিকে পাবো। এখান থেকে কারেন্ট পাস করতেছি না, এখান থেকে কারেন্ট জেনারেট করতেছি আমি। সো কারেন্টের ডিরেকশানটা অবশ্যই অপোজিট আসবে। কারেন্টের এইটা হচ্ছে আমাকে বলে ভিওসি, ওপেন সার্কিট ভোল্টেজ, আর এটাকে বলা হচ্ছে আইএসসি, শর্ট সার্কিট কারেন্ট। এটাকে আমি দেখাবো একটু পরে। সো এইটাকে আমি দেখানোর সুবিধার্থে হয়তো উপরে নিয়ে যাব, দেখানোর সুবিধার্থে হয়তো উপরের দিকে নিয়ে যাব, কিন্তু এটা ডায়োডের অপোজিট ক্যারেক্টারিস্টিক্স, এটা মাথায় রাখতে হবে। এটা কিন্তু অবশ্যই ডায়োডের অপোজিট ক্যারেক্টারিস্টিক্স। ডায়োডের ক্ষেত্রে আমি ভোল্টেজ অ্যাপ্লাই করলে কারেন্টটা পাচ্ছি, আর এখানে হচ্ছে রৌদ্রে দিলে পারে অবশ্যই ওইটার ভিতরে একটা ভোল্টেজ তৈরি হয়ে যায়। ওখানে কি ভোল্টেজ দিলে কারেন্ট পাই, আর এখানে ভোল্টেজ তৈরি হওয়ার পরে কারেন্ট অটোমেটিকলি হয়ে যায়। এখানে ভোল্টেজ দিতে হয় না, এখানে ভোল্টেজ ক্রিয়েট হয়ে যায়। ঠিক আছে, কীভাবে ক্রিয়েট হয়? ওই যে হোল ইলেকট্রন পেয়ার সেপারেশনের জন্য। সো এটা ছিল ওয়ার্কিং প্রিন্সিপাল অফ এ সোলার সেল। তোমাকে এই ওয়ার্কিং প্রিন্সিপালটা বর্ণনা করতে পারতে হবে মাস্ট। এখন আসি, এই যে সেলটা তুমি বানাইলা এর ক্যারেক্টারিস্টিক্স কেমন হবে। বাংলাদেশের ক্ষেত্রে তুমি বানাই ফেলছো, এরকম একটা জিনিস বানাই ফেলছো, এরকম একটা জিনিস বানাই ফেলছো, সব কিছু করে ফেলছো। এখন তুমি এর ক্যারেক্টারাইজেশনটা করবা, যে ক্যারেক্টারিস্টিক্স কেমন আছে দেখি, একটু আমি ব্যাখ্যা করে দেখি পারি কিনা। সো ক্যারেক্টারিস্টিক ব্যাখ্যা করতে গিয়ে দেখা যাচ্ছে যে উপরের যে কার্ভটা, এই লাল কার্ভটাও ভুলে যাও, এটা হচ্ছে ওয়াট পাওয়ারের হিসাব দেখাচ্ছে, আর এইটা হচ্ছে আই কার্ভ, এটা হচ্ছে ভি এর এক্সিস। সো এক্স এক্সিসে যেটা আছে সেটা ভোল্টেজ, ওয়াই এক্সিসে যেটা আছে সেটা হচ্ছে অ্যাম্পিয়ার বা কারেন্ট। সো 0 ভোল্টে যদি একটা সোলার সেলকে কোনো লোড ছাড়াই
কোনো লোড ছাড়াই যদি শর্ট করে দাও, এক ডিরেক্টলি উপরটার মতো এইরকম ডিরেক্টলি শর্ট করে দাও, তাহলে সেটা হচ্ছে শর্ট সার্কিট হবে। শর্ট সার্কিট যখন হয় তার ভোল্টেজ কত? 0। শর্ট সার্কিট যখন হয় তার ভোল্টেজ 0, সেক্ষেত্রে তুমি কারেন্টটা ম্যাক্সিমাম পাবে। তো যখন ভোল্টেজ 0 মানে শর্ট সার্কিট করে দিয়েছো, তখন কারেন্টটা ম্যাক্সিমাম। তুমি এরকম গ্রাফ ড্র করার চেষ্টা করছো, সো যখন ভোল্টেজ 0 কারেন্টটা ম্যাক্সিমাম। এখন ভোল্টেজ যখন 1 ভোল্ট 0.1 ভোল্ট তখন কারেন্টটা হয়তো এটা ছিল। এরকম করে পুরো গ্রাফটা ড্র করার চেষ্টা করছো। ভোল্টেজ বেড়ে যাচ্ছে তার মানে এখানে লোডের পরিমাণ বেড়ে যাচ্ছে, মানে লোড বড় বড় লোড চালাচ্ছে, অথবা সার্কিটটা ওপেন হওয়ার চেষ্টা করতেছে। যখন একদম ভোল্টেজ বেড়ে গেছে বা অনেক লোড হয়ে গেছে, তখন ওর ভিতরে কারেন্ট পাস করার কোনো অ্যাবিলিটিও নাই, কারেন্ট কমতে কমতে 0 চলে আসছে। সো VOC ওপেন সার্কিট ভোল্টেজ যখন ম্যাক্সিমাম ভোল্টেজ পাওয়া যায় কখন? সার্কিটটা যখন ওপেন থাকে। সার্কিট যখন ওপেন থাকে তখন ম্যাক্সিমাম ভোল্টেজটাই আমার মানে মেজার করা যায়। সো সেক্ষেত্রে কারেন্টটা তখন 0, কারণ ওপেন সার্কিটে কোনো কারেন্ট থাকে না। সো এটাকে বলবো আমি ওপেন সার্কিট ভোল্টেজ, এটা বলবো আমি শর্ট সার্কিট কারেন্ট। সোলার সেলের ক্ষেত্রে ওর ডেটা শিটে লেখা থাকে ওপেন সার্কিট ভোল্টেজ কত এবং শর্ট সার্কিট কারেন্ট কত, দুটো এটাই লেখা থাকবে, মাস্ট লেখা থাকবেই যে সে ম্যাক্সিমাম কত কারেন্ট দিতে পারে। মোটামুটি একটা সোলার সেল 0.6 থেকে 0.7 পর্যন্ত একটা সেল, শুধুমাত্র একটা সেল এই পরিমাণ ভোল্টেজ দিতে পারে। সে কারেন্ট কিন্তু দেখো বেশ ভালোই দিতে পারে, 3 অ্যাম্পিয়ার, খারাপ না, 3 অ্যাম্পিয়ার যথেষ্ট বড় কারেন্ট। কিন্তু দুটোর গুণ করলে কত ওয়াট? দুটো গুণ করলে 1.5 ওয়াটস মতো আসবে। এটা খুব বেশি না, 1-1.5 ওয়াটের একটা সোলার সেল 1-1.5 ওয়াটের বেশি হবে না। সো অনেকগুলো সোলার সেল আমাকে লাগাইতে হবে একসাথে। আর এই কার্ভটা দেখানো হচ্ছে যে সে কতটুকু পাওয়ার প্রোডাকশান করতেছে। সে পাওয়ার প্রোডাকশানের জন্য কারেন্ট এবং ভোল্টেজকে গুণ করতেছে, বারবার কারেন্ট এবং ভোল্টেজকে গুণ করে এই গ্রাফটা আনছে। এই পয়েন্টের ক্ষেত্রে কোনো ভোল্টেজ নাই, কারেন্ট ম্যাক্সিমাম। সো পাওয়ারের গ্রাফ 0 থেকেই শুরু হবে, পাওয়ারের গ্রাফ 0 থেকেই শুরু হবে। এর পরের দুটো ভ্যালু গুণ করছে হয়তো এখানে আসছে, তারপরের দুটো ভ্যালু গুণ করছে হয়তো এখানে আসছে, এরকম করে গুণ করে করে একটা ভ্যালু আছে যে ভ্যালুর জন্য এই পাওয়ারটা ম্যাক্সিমাম পাবো, যে এই পাওয়ারটা ম্যাক্সিমাম পাবো। ওর পরে গিয়ে যদি ভোল্টেজ বাড়ে তাহলে কারেন্ট তখন কমে বা পাওয়ার তখন কমে। এই পজিশানে যে ভোল্টেজটা সেটাকে বলে ম্যাক্সিমাম পাওয়ার ভোল্টেজ। ম্যাক্সিমাম পাওয়ার ভোল্টেজ এই পয়েন্টটাকে বলা হয় ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট। এই পয়েন্টটাকে বলা হয় ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট। অর্থাৎ এই পয়েন্টে যদি সোলার সেলকে আমি অপারেট করাইতে পারি তাহলে সে ম্যাক্সিমাম পাওয়ারটা আমার আউটপুট হিসেবে দিবে। এখানে কিন্তু ম্যাক্সিমাম পাওয়ার দিবে না, এখানেও দিবে না, এখানেও দিবে না। ঠিক এই পোর্শনে যখনই আসবে তখন দুটোর গুণফল ম্যাক্সিমাম হবে। সো আউটপুটটা আমি ম্যাক্সিমামই পাবো। বুঝাইতে পারলাম? সো এই গ্রাফটা হচ্ছে আমার পাওয়ারের গ্রাফ। কারেন্ট এবং ভোল্টেজকে গুণ করে করে পাওয়া গেছে। একটা নির্দিষ্ট সার্টেন ভোল্টেজে এসে পাওয়ারটা ম্যাক্সিমাম হবে। সেই ম্যাক্সিমাম পয়েন্টটাকে ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট বলা হচ্ছে। সেখানকার কারেন্টকে বলা হচ্ছে ভি ম্যাক্স এবং আই ম্যাক্স। কিছু কিছু জায়গায় দেখবা যে বড় বড় সিস্টেমে যখন চার্জ কন্ট্রোলার ইউজ করে তখন ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট ট্রাকার ইউজ করে, ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট ট্রাকার চার্জ কন্ট্রোলার। কারণ আমি চাই সোলার সেলের এফিসিয়েন্সি একেতে কম, তারপরে যদি ম্যাক্সিমাম পাওয়ারে অপারেট না করাই তাহলে তো আরও সমস্যা। যে পয়েন্ট পাওয়ার প্রোডাকশান করছে সে পয়েন্ট পাওয়ার যদি আমি না নিতে পারি তাহলে তো আরও সমস্যা। সেই জন্য এই ধরনের ইন্টেলিজেন্স সিস্টেম ইউজ করা হয়, যাতে আমি ক্যালকুলেট করে দেখতে পারি ম্যাক্সিমাম পয়েন্টটা কোথায় হচ্ছে। ম্যাক্সিমাম পয়েন্টটা যেখানেই হবে সেখানেই স্টেবল, যেখানে হবে সেখানেই বারবার ক্যালকুলেট করি এখন আছে কি না ম্যাক্সিমাম পয়েন্ট, দেখবো এটা। ওকে, সার্কিটের ওপেন সার্কিট ভোল্টেজ একটা সোলার সেলের উপরের দিকে যে গ্রিড আছে আর নিচের দিকে যে প্লেট আছে দুটোকে মাপো যদি, সেখানে ভোল্ট মিটারে দেখতে পারবা 0.6 ভোল্টের আশেপাশে পাবা। ওকে, আর শর্ট সার্কিট কারেন্ট যদি তুমি সোলার সেলকে ওই রকম শর্ট করে দিয়ে একটা মাল্টিমিটার দিয়ে অ্যামিটার ইউজ করো শর্ট সার্কিট পাথের ভিতরে, তাহলে দেখতে পাবো ওখানে শর্ট সার্কিট কারেন্ট যাচ্ছে। এই দুইভাবে সোলার সেলের তুমি শর্ট সার্কিট কারেন্ট এবং ওপেন সার্কিট ভোল্টেজ নির্ণয় করতে পারো। সোলার সেলকে শর্ট করলে সোলার সেলের কোনো ক্ষতি হয় না, এটা একটা সুবিধা আছে। একটা ব্যাটারিকে তুমি চাইলে শর্ট করতে পারবে না। ব্যাটারিকে শর্ট করতে পারবে? ব্যাটারিকে শর্ট করলে একদম শেষ, মানে এত পরিমাণ কারেন্ট দিবে যে তারটা সাথে সাথে হিট আপ হয়ে একদম গ্লো করতে থাকবে, গরম হয়ে যাবে, হিট হবে। যদি আমি মোটা কন্ডাক্টর ইউজ করি তখন তো আর পুড়তে পারবে না, তখন জিনিসটা হিট ডিসিপেট করবে, হিট আকারে এসে ডিসিপেট, এনার্জিটা হিট আকারে ডিসিপেট করতে থাকবে। সেটা তো হিট জেনারেট হতে থাকলে সে পুড়িয়ে যাক, যা হোক কিছু একটা হবে, টার্মিনালগুলো হয়তো পুড়িয়ে যাবে। হ্যাঁ,
সো এটা করা যায় না, ব্যাটারির ক্ষেত্রে কারেন্ট লিমিটেড না, আমি জানি না। সো রেজিস্ট্যান্স জিরো মানে কারেন্ট ইনফিনিটি, রেজিস্ট্যান্স জিরো মানে কারেন্ট ইনফিনিটি। কিন্তু সোলার সেলের ক্ষেত্রে এটা হচ্ছে কারেন্ট লিমিটেড ডিভাইস। তুমি ইচ্ছে করলেই 3 অ্যাম্পিয়ারের বেশি 10 অ্যাম্পিয়ার এখান থেকে নিতে পারবে না, কারণ ও লিমিটেড 3 অ্যাম্পিয়ারই জেনারেট করতে পারে, তুমি 10 অ্যাম্পিয়ার নিবা কী করে? সো সোলার সেল যদি শর্ট করে দাও ওই ম্যাক্সিমাম হয়তো 3 অ্যাম্পিয়ারই যাবে। তোমার যদি গ্রিডের রিবনগুলো মোটামুটি 3 অ্যাম্পিয়ার নেওয়ার মতো অ্যাবিলিটি থাকে তাহলে রিবনের কিচ্ছু হবে না, রিবন পুড়বে না। 3 অ্যাম্পিয়ারের বেশি 5 অ্যাম্পিয়ার কোনো দিনও নিবে না। সো সোলার সেল নর্মালি আমি যখন চার্জ কন্ট্রোলারে তাকে কানেক্ট করি মোটামুটি 70-80% বা 90% শর্ট করাই থাকে। অল্প পরিমাণ একটা ব্যাটারির ভিতর কী পরিমাণ রেজিস্ট্যান্সই আছে বলো? সামান্য রেজিস্ট্যান্স, ব্যাটারিকে সে চার্জ করতেছে সামান্য রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে চার্জ করতেছে, তার মানে প্রায় শর্ট সার্কিট অবস্থায় থাকে। একটা সোলার সেলকে চাইলে শর্ট করা যায়, কোনো ক্ষতি হয় না। তোমাকে অনেকেই কোশ্চেন করতে পারে তুমি কি সোলার সেলকে শর্ট করতে পারো? স্যার পারি, সমস্যা হয় না, অল্প সময়ের জন্য আমি শর্ট করলাম। সোলার সেলের ইফিসিয়েন্সি মেজার করার জন্য ইফিসিয়েন্সি কীভাবে? ইনপুট বাই আউটপুট, নাকি আউটপুট বাই ইনপুট, সরি হ্যাঁ। সো আউটপুটে কী পরিমাণ পাওয়ার পাচ্ছি এবং ইনপুটে কী পরিমাণ পাওয়ার দিচ্ছি। আমি কি বলছি 1 মিটার স্কোয়ার জায়গার ভিতরে আমার 1000 ওয়াট করে আসে, তাহলে 1000 ওয়াট যদি আসে আউটপুটে, ইনপুট হচ্ছে 1000 ওয়াট, আউটপুটে কত পাচ্ছি? 300 ওয়াট হয়তো ম্যাক্সিমাম, তাহলে 300 বাই 1000, ইফিসিয়েন্সি কত? 30%। সো এইটা মেজার করার জন্য ওরা যেটা করছে যে ওর ওপেন সার্কিট ভোল্টেজ, শর্ট সার্কিট কারেন্ট এই দুটাকে গুণ করে, আর নিচে হচ্ছে পি ইন আমি মেজার করবো। পি ইন কীভাবে মেজার করা যায় সেই ডিভাইসগুলোর নাম আমি পরে গিয়ে একদিন জানাবো। কি সূর্য থেকে কী পরিমাণ আলো আসতেছে, সেই কী পরিমাণ আলোর জন্য কী পরিমাণ এনার্জি জেনারেট হচ্ছে সেটা ক্যালকুলেট করা যায়। তার কিছু ডিভাইস আছে, সেই ডিভাইস দিয়ে এটা করা যায়, সেটা আমি 2-1 দিন পরে দেখাবো। সো পি ইনটা আমি মেজার করে নিব, আর ভিওসি সার্কিটের যেটা থাকবে ওপেন সার্কিট ভোল্টেজ দেখব, শর্ট সার্কিট কারেন্ট দেখব। এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ফিল ফ্যাক্টর। ফিল ফ্যাক্টর মানে কতটুকু ভর্তি, মানে এটা হচ্ছে একটা মেইন গ্রাফ, এটা হচ্ছে মেইন স্কোয়ার বা হ্যাঁ, এই মেইন স্কোয়ার ভিতরে এইটুকু যদি ভর্তি থাকে তাহলে ধরে নেওয়া যায় এটা প্রায় পুরোপুরি ফিল আছে। ফিল ফ্যাক্টর মানে বোঝাচ্ছে যে এটা কতটুকু, যে কার্ভটা আছে কার্ভটাকে ফিল করে রাখছে, ফিল মানে ভর্তি করে রাখছে। এই ফিল ফ্যাক্টর দিয়ে বোঝাবে ফিল ফ্যাক্টর যদি অন হয় আমি যে কার্ভের যে পাওয়ারটা পাবো সেই পাওয়ারটা পুরোপুরি আমি আউটপুটে পাচ্ছি, মানে ফিল ফ্যাক্টর যদি অন হয়। ফিল ফ্যাক্টর যদি অন না হয় তাহলে ওই সামান্য কতটুকু কমছে সেটা দেখাইতে হবে। এই ফিল ফ্যাক্টর দেখানোর জন্য এখানে একটা জিনিস দেখো দেখানো আছে, এখানে একটা পিঙ্ক কালারের, এটা বুঝতে পারতেছো ভিএমপি আইএমপি ম্যাক্সিমাম পাওয়ারের জন্য। যদি এই পয়েন্ট একটা চিন্তা করি, এই পয়েন্টের জন্য যদি একটা স্কোয়ার চিন্তা করি, সে একটা পাওয়ারের কার্ভ পাবো আমি, এই পরিমাণ পাওয়ার পাচ্ছি হয়তো এই গ্রাফ থেকে। আর যদি পুরো কার্ভটা নিতাম ভিওসি এবং আইএসসি মিলে, তাহলে এই পার্টটা এত বড় হতো, তাই তো? এই শীটটা দেখো এত বড়, আমার এতটুকু পাওয়ার যদি জেনারেট করতে পারতাম তাহলে সম্পূর্ণ পাওয়ার হতে পারতো সেটা। কিন্তু আমি ম্যাক্সিমাম পয়েন্ট কোথায়? ম্যাক্সিমাম পয়েন্ট এখানে। সো ম্যাক্সিমাম পয়েন্টে যদি অপারেট করি কারেন্টটা এখানে যাবে, ভোল্টেজটা এখানে আসবে। সো এই দুইটা রেশিওকে বলা হয় ফিল ফ্যাক্টর, অর্থাৎ কতটুকু সম্পূর্ণ আমি এখান থেকে তার পাওয়ারটাকে এক্সট্র্যাক্ট করতে পারতেছি তা ফিল ফ্যাক্টর দিয়ে বোঝা যায়। এটা যদি এই পিঙ্ক কালারটা যদি পুরোটা জুড়েই থাকতো তাহলে ফিল ফ্যাক্টর হতো 1। এখন কিন্তু 1 হবে না, অনেক থেকে কম হবে, এটা থাকবে উপরে। এটা হচ্ছে আইএসসি ইন্টু ভিওসি। দেখো ফিল ফ্যাক্টরের ইকুয়েশন আছে এখানে, এই যে ভিএমপি, অর্থাৎ এই পয়েন্টে আইএসসি কত, এই পয়েন্টে ভিএমপি কত, এই দুইটার গুণফলই তো রেক্ট্যাঙ্গেলের এরিয়া কত, দৈর্ঘ্য গুণ প্রস্থ। রেক্ট্যাঙ্গেল এরিয়া কত, দৈর্ঘ্য গুণ প্রস্থ। সো এটাকে যদি প্রস্থ ধরো, এটা হচ্ছে দৈর্ঘ্য। সো দৈর্ঘ্য হচ্ছে আইএমপি, ম্যাক্সিমাম পয়েন্ট ওইখানে, প্রস্থ কত ভিএমপি। সো দুটার দৈর্ঘ্য গুণ প্রস্থ হলে এইটার এরিয়া বের হয়ে গেল। আর বড়টার এরিয়া কত, আইএসসি এই পয়েন্ট, ভিওসি এই পয়েন্ট। সো দুইটা রেশিওকে বলা হচ্ছে ফিল ফ্যাক্টর, অর্থাৎ সে কতটা ম্যাক্সিমাম পাওয়ার, যে পরিমাণ পাওয়ার জেনারেট হচ্ছে তার কতটুকু সে জেনারেট করতে পারছে, ফিল ফ্যাক্টর দিয়ে বোঝানো যায়। ওকে, সো এই তিনটার গুণফল, সো ভিওসি ইন্টু আইএসসি ইন্টু ফিল ফ্যাক্টর, এইটা হচ্ছে উপরে থাকবে। এটা হচ্ছে আউটপুট পাওয়ার কতটুকু সে জেনারেট করতেছে,
আর নিচে হচ্ছে আমার ইনপুট পাওয়ার। আমাদের কত সময় আছে? 5 মিনিট। নিচে হচ্ছে আমার ইনপুট পাওয়ার। এই দুটাকে যদি আমি করি তাহলে ইফিসিয়েন্সি যেটা আসবে সেটা, আমাদের যে সোলার সেলগুলো আছে সোলার সেলের ইফিসিয়েন্সি মোটামুটি এখন 25-30%, এখন একটু আগে একটু কম ছিল, এখন হয়তো মানে বাজারে নাই কিন্তু থিওরিটিক্যালি এটা পাওয়া সম্ভব। সো সোলার সেলের ইফিসিয়েন্সি দেখানো হচ্ছে ক্রিস্টালাইন সোলার সেল, যেটাকে বলছি ক্রিস্টালাইন বা মোনোক্রিস্টালাইন সোলার সেল। এর ইফিসিয়েন্সি কত? 15 থেকে 18, আমি এটা বলবো 15 থেকে 25, এখন একটু আপগ্রেডেশন হয়েছে, মানে 100 ওয়াট দিলে 25 ওয়াট মতো পাওয়া যাবে এর ইফিসিয়েন্সিটা। আর পলিক্রিস্টালাইন এর স্ট্রাকচার খুব বেশি ভালো না, মাঝে মাঝে ডিফেক্ট আছে, ড্যাঙ্গেলিং বন্ডস আছে, সেই বন্ডসগুলোর জন্য এর ইফিসিয়েন্সিটা একটু কম থাকে, 12 থেকে 14। আর অ্যামরফাস সোলার সেল যেটার স্ট্রাকচার কোনো স্ট্রাকচারই নাই, মানে স্ট্রাকচারটা একদম হজরব, লাইনটা মেনটেন করা নাই, ভিতরে অ্যাটমিক স্ট্রাকচার, সো ইফিসিয়েন্সিটা 5 থেকে 6%। কিন্তু অ্যামরফাস সোলার সেল বানানো একদম সোজা, আমি চাইলে দেওয়ালের সাথে লাগাই রাখতে পারি, খুব সুন্দর করে বানানো যায়, খুব বেশি ঝামেলা হয় না, এবং এর স্ট্রেংথ অনেক বেশি থাকে। সোলার সেল মোটামুটি 0.6 ভোল্ট পর্যন্ত তৈরি করতে পারবে, আর কারেন্টটা 2 অ্যাম্পিয়ার 3 অ্যাম্পিয়ার ও ডোপিংয়ের কনসেন্ট্রেশনের উপর নির্ভর করে কারেন্টটা কতটুকু হবে। এখন আর সেই সোলার সেলগুলো একটা 0.6 ভোল্টের সোলার সেল দিয়ে তো 12 ভোল্টের ব্যাটারিকে চার্জ করা যাবে না। 12 ভোল্টের ব্যাটারিকে চার্জ করতে গেলে মিনিমাম 14.4 ভোল্ট তোমাকে দিতেই হবে, কারণ ব্যাটারির ভোল্টেজ 14.4 ম্যাক্সিমাম পর্যন্ত যায়, তার মানে তোমার ভোল্টেজটা 17-18 ভোল্ট মিনিমাম তোমাকে পাইতেই হবে। একটা সোলার সেলের আউটপুট যদি 17-18 ভোল্ট না আসে তাহলে ওখান থেকে কোনো আউটপুট তুমি মানে ব্যাটারিকে চার্জই করতে পারবে না। তোমার একটা সেল আছে, তুমি সেই সেল থেকে কোনো আউটপুট এনার্জি পাচ্ছ না। আবার 0.6 ভোল্টের কোনো বাতিও নাই, নর্মালি আমি ডিসি বাতিগুলো 12 ভোল্টেই চলে, তাই না? এই জন্য আমি ভোল্টেজটাকে বাড়ানোর জন্য সোলার সেলগুলো সিরিজে কানেকশন করি, কারণ কি জানি সিরিজে ভোল্টেজটা বাড়ে। দেখো ওই উপরের ফিগারটাতে 0.5 দিয়ে দেখানো হয়েছে, ওখানে 4টাকে সিরিজ করছে, বলছে আউটপুট ভোল্টেজ 2। সো যদি 12 ভোল্ট বানাইতে হয় তাহলে 24টা সেল সিরিজ করতে হবে। 12 ভোল্ট যদি বানাইতে হয় 24টা সেলকে সিরিজ করতে হবে, 24 গুণ 0.5 তাহলে হচ্ছে 12 ভোল্ট। তাহলেও কিন্তু হচ্ছে না, 12 ভোল্টের ব্যাটারিকে এখনও চার্জ করা যাবে না। তাহলে যদি আমার এটা করতে হয় যে 17 ভোল্ট বানাইতে হয়, তাহলে ওই হিসেবে দিতে হবে, 17 গুণ 2 34টা লাগাইতে হবে। প্যানেলের আউটপুট ভোল্টেজ 12 ভোল্টের প্যানেল আমি দেখি নাই পর্যন্ত। সিরিজ বলতে স্যার না একটা নেগেটিভ একটা পজিটিভ স্যার, যে আমার তো ব্যাটারি চার্জ করতে হলে 17-18 ভোল্ট লাগবে, প্যানেল দিয়ে তো একটা ব্যাটারি চার্জ, তো প্যানেলের গায়ে লেখা থাকে 12 ভোল্ট। এখন ওখানে তো আমার ওর ওপেন সার্কিট ভোল্টেজ কখনো মেজার করে দেখেছো? হ্যাঁ, সেটাই তো, ওপেন সার্কিট ভোল্টেজ কিন্তু 13-14 এর উপরে আসে। 12 ভোল্টের প্যানেল দিয়ে কখনো 12 ভোল্টের ব্যাটারিকে সম্পূর্ণ চার্জ করা সম্ভব না। না, ফুল চার্জ সম্ভব না, ফুল চার্জ হবে, ফুল চার্জ হবে না। ফুল চার্জ হবে। আমাদের দুটো সিস্টেম আছে, একটা হচ্ছে 12 ভোল্টের ব্যাটারিকে চার্জ করা, একটা হচ্ছে 24 ভোল্টের ব্যাটারিকে চার্জ করা, অথবা 48 ভোল্টের ব্যাটারিকে চার্জ করা। সো যদি 12 ভোল্টের ব্যাটারিকে চার্জ করি, আমি প্যানেল সিলেকশনটা ওইভাবেই করি, বাজারে পাওয়া যায়, তুমি দেখুন 17-18 ভোল্টের প্যানেল পাওয়া যায়। আমি তোমাদের একদিন একটা প্যানেল নিয়ে আসবো, সেটা দেখাবানো ওর আউটপুট ভোল্টেজ কতটা আছে। সো যেটাই হোক, হ্যাঁ কেন যেটাই হোক প্যানেলটাকে আমি সিরিজ করবো, যদি ভোল্টেজ বাড়াইতে হয় প্যানেল সিরিজ করবো। যদি 24 ভোল্টের ব্যাটারিকে চার্জ করতে হয়, প্যানেলের আউটপুট ভোল্টেজ যদি থাকে 17, ওটা দিয়ে হবে না, দুইটা 17 ভোল্টের প্যানেলকে সিরিজ করতে হবে, তখন প্যানেলকেই সিরিজ করতে হবে। আর এটা হচ্ছে আমার সেলকে সিরিজ করতেছি, একটা মডিউল বানাচ্ছি এখন, ওকে। সো সিরিজ করবো, আর কারেন্ট বাড়াইতে গেলে আমি প্যারালাল করব, এই যে কারেন্ট বাড়াচ্ছি প্যারালাল করে, কিন্তু সেক্ষেত্রে আবার ভোল্টেজ বাড়ে না। সো একইভাবে এই গ্রাফটাকে দেখানো হচ্ছে, এইগুলোর জন্য এগুলো সিরিজ করেছি, সো এদিকে ভোল্টেজ বাড়ছে, এগুলোকে আবার সবগুলোকে প্যারালাল করছি, সো এদিকে কারেন্ট বাড়ছে, একটার জন্য এটুকু কারেন্ট, দুইটার জন্য এটুকু, তিনটার জন্য এটুকু। সো এভাবে আমি চাইলে আমার সিস্টেমকে ডিজাইন করতে পারি। সিরিজ এবং প্যারালাল কম্বিনেশনের মাঝে আমি আমার ডিজায়ার আউটপুট কী চাই সেটা আমি বের করতে পারি। একটা ইউনিভার্সাল রুলস আছে যেগুলো কোম্পানি ফলো করে, যে নর্মালি একটা প্যানেলের আউটপুট ভোল্টেজ এত হওয়া উচিত, ওরা বা এতটুকু কারেন্ট দেওয়া উচিত, ওরা ততটুকুই তৈরি করে, ওকে।
এই সিরিজ কানেকশান দেখানো হচ্ছে যে একটা পজিটিভ থেকে শুরু হয়ে পুরো লাইন ঘুরে সিরিজ কানেকশান আসছে, এটা ভোল্টেজ ইনক্রিজ করে। এখন আমি মোটামুটিভাবে সোলার সেলের ভিতরে সেলগুলো সিরিজ কানেকশান দিয়েছি, প্যারালাল কানেকশান দিয়েছি। এখন কাজ হচ্ছে পুরো সেলটাকে দিয়ে একটা মডিউল তৈরি করা, মানে একটা প্যানেল তৈরি করা। প্যানেলটা কীভাবে তৈরি করে? প্যানেলটা তৈরি করার জন্য নিচের দিকে টিপিটি রাখা হয়। টিপিটি শীট নামে এক ধরনের শীট পাওয়া যায়, ওকে, ট্যাফলনের শীট বলে এটাকে। এই ট্যাফলনের শীট নিচে দেওয়া হয়, ওই সেলের স্ট্রিং তো তৈরি করছি, ওই শীটটা নিচে দেওয়া হয়। নিচে দেওয়ার পরে নিচে এক ধরনের এভার শিট থাকে, এটা হচ্ছে প্লাস্টিকের ট্রান্সপারেন্ট এভার শিট দেওয়া হয়। এভার শিটের পরে এসে ওই যে সিরিজ প্যারালাল কম্বিনেশন বানিয়েছি সেলের স্ট্রিং, ওই সেলের স্ট্রিং দিয়েছি। সেলের স্ট্রিং দেওয়ার পরে তারপরে উপরে একটা এভার শিট দিয়েছি, কারণ পানি যাতে ভিতরে না ঢোকে। তারপরে গ্লাস দিয়েছি যাতে আলোটা খুব সহজেই ট্রান্সপারেন্টলি ঢুকতে পারে। গ্লাস সহজে বৃষ্টিতে নষ্ট হয় না, এভার শিট নষ্ট হয়ে যেতে পারে। এরপরে কি করব? এরপরে ওর ভিতরে যত এয়ার ছিল এয়ারটাকে বের করে ফেলবো, কম্প্রেস করব, এয়ার বের করব। এয়ার বের করার পরে তারপরে কি হিট দাও, হিট দিয়ে দেখো ট্রান্সপারেন্ট করে ফেলছো ওরা। হিট দিয়ে একদম গলায় ওর সাথে মিশাই দিছে। মিশাই দিলে সাইডে কিছু এজ তৈরি হয়ে গেছে, কিছু এজ আছে, এই এজগুলোকে এখন কেটে ফেলো। কাট দ্য এজ। কাটার পরে এটাকে পিছনে একটা বক্স ফিট করো, পজিটিভ নেগেটিভ টার্মিনাল ফিট করো, এবং অবশ্যই ওখানে একটা ডায়োড লাগিয়ে দাও, ব্লকিং ডায়োড। একটা ওই জাংশন বক্সের ভিতরে সবসময় একটা মোটা একটা ডায়োড দেওয়া থাকে, ওটা হচ্ছে ব্লকিং ডায়োড। তা না হলে সোলার সেল তো দিনের বেলায় এনার্জি জেনারেট করে, কিন্তু রাত্রেবেলা সে তো বাল্বের মতো কাজ করবে, তখন ব্যাটারি থেকে কারেন্টটা সোলার সেলে চলে আসতে পারে। এই জন্য ওই যে জাংশন বক্সের কথা বলছি, ওই জাংশন বক্সটা ওর পিছনে একটা ডায়োড লাগানো থাকে, যাতে ডায়োডটা একদিকে কারেন্ট ফ্লো করে। যখনই ওই দিক থেকে কারেন্ট আসার চেষ্টা করবে কোনো কারেন্ট যাবে না। সো সোলার সেল রাত্রে যাতে এনার্জি নিজে কনজিউম না করে সেদিকে খেয়াল রাখার জন্য ওই ডায়োডটা ইউজ করা হয়। সোলার সেলের পিছনে জাংশন বক্স যদি খুলে দেখো, দেখবা মোটা তার দিয়ে একটা ডায়োড বানানো, সেই ডায়োড ইউজ করা হয়ে থাকে। ওটা হচ্ছে বলা হয় ব্লকিং ডায়োড। এই ডায়োড ফায়োড নিয়ে আমরা পরে পড়ব। সো এটা ছিল একটা সোলার সেলের ওয়ার্কিং প্রিন্সিপাল, এটা ছিল সোলার সেলের কনস্ট্রাকশন, এবং ফাইনালি এটা একটা মডিউল বানানো, এবং কিভাবে এটা কারেন্ট বা ভোল্টেজ বাড়ানো যায় সিরিজ প্যারালালকে তার একটা মানে একটা ওভারভিউ। সো এই স্লাইডটা খুব ভালো করে দেখবা, খুবই ইম্পর্টেন্ট। তুমি যদি কখনো এতে কাজ করো এই জিনিসগুলো কাজে লাগবে, যেহেতু অ্যানিমেশন আছে দেখতে তোমার একটু সুবিধা হবে, ঠিক আছে? সোলার আগামী ক্লাসে এই যতটুকু পড়িয়েছি এতটুকুর উপরে একটা ক্লাস টেস্ট হবে আগামী শুক্রবার। মাস্ট সবাইকে গ্রুপে নেতা তুমি জানাই দিবা যে আগামী শুক্রবারে আমাদের সোলার সেলের উপরে, সোলার সেলের টাইপস, সোলার সেলের কনস্ট্রাকশন, সোলার সেলের সিরিজ প্যারালাল কানেকশন, সোলার সেলের মডিউল কনস্ট্রাকশন। সো প্রথমে আসবে হচ্ছে আমার শুরুতে, আচ্ছা পোর্টাল তোমাদের রেজিস্ট্রেশন করে নাই তো এই জন্য দেইনি আমি এখনো। তোমাদের হ্যাঁ রেজিস্ট্রেশনের ব্যাপারে বলা হয়েছে, 2-1 দিনের ভিতরে রেজিস্ট্রেশন হয়ে যাবে। সো প্রথমেই থাকবে হচ্ছে সোলার সেল বানানোর জন্য কি কি লাগে। সো এন টাইপ, পি টাইপ সেমিকন্ডাক্টর। সো বেসিক টাইপস অফ সেমিকন্ডাক্টর, এন টাইপ, পি টাইপ এবং ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। শুরুতে পড়াইছি, এটা একদম শুরুতে আছে যে এইখানে। সোলার সেল কী জিনিস, হোয়াট ইজ সোলার সেল। সো টাইপস অফ সোলার সেল, ওয়ার্কিং প্রিন্সিপাল অফ এ সোলার সেল, এই 3টা গেল। তারপরে আসবে হচ্ছে পিএন জাংশন, ওয়ার্কিং প্রিন্সিপাল অফ এ সোলার সেল। এর ভিতরেই পিএন জাংশন সম্পর্কে তোমাকে লিখতে হবে, পিএন জাংশন। তারপরে সোলার সেলের স্ট্রাকচার কেমন হয় সেটা বলতে হবে। আইভি ক্যারেক্টারিস্টিক্স, সোলার সেলের আইভি ক্যারেক্টারিস্টিক্স এবং পাওয়ারের ক্যারেক্টারিস্টিক্স কেমন হয় সেটা লিখতে হবে। ফিল ফ্যাক্টর বা ইফিসিয়েন্সি সম্পর্কে লিখতে হবে। সোলার সেলের সিরিজ প্যারালাল কানেকশন সম্পর্কে লিখতে হবে। ফাইনালি সোলার মডিউল কিভাবে তৈরি করা যায় তার স্টেপ বাই স্টেপ লিখতে হবে। শুরুতে ছিল টিপিটি, তারপরে এভার শিট, তারপরে স্ট্রিং, তারপরে এভার শিট,
এর স্টেপ বাই স্টেপ লিখতে হবে, তারপর হিট, এই কথাগুলো লিখতে হবে, ঠিক আছে। সো আগামী ক্লাসে মাস্ট ম্যাক্সিমাম ওদেরকে বলবো যে আসো ক্লাসে আসো। হ্যাঁ, এটা আমি তোমাদের গ্রুপে দিয়ে দেবো আজকে, এটা বন্ধ করে দাও, গ্রুপে দিয়ে দেবো আজকে। সো আগামী ক্লাসে